পার্লামেন্টে বর্ষাকালের অধিবেশন বাজেট পড়া হলো। তারপর বাজেটের প্রতি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী বললেন, বাজেটের আগে যে হালুয়া বিতরণ করা হলো সেই হালুয়া খাওয়াদের মধ্যে কোনো পিছিয়ে পড়া জাতির কেউ ছিল না। যার উপর নির্মলা সীতারামন কিছুটা প্রতিক্রিয়া এইভাবে দিয়েছেন এবং সেই প্রতিক্রিয়ার পর অনুরাগ ঠাকুর সংসদে উঠে কিছু মন্তব্য করলেন। जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है। অনুরাগ ঠাকুরের মন্তব্যের পর পুরো কংগ্রেস উত্তেজিত হয়ে চিৎকার শুরু করে। जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है। অনুরাগ ঠাকুরের মন্তব্যের পর পুরো কংগ্রেস উত্তেজিত হয়ে চিৎকার শুরু করে। রাহুলজিকে গালি দিয়েছে, রাহুলজিকে গালি দিয়েছে। এরপর অনুরাগ ঠাকুর বলেন, আমি তো কারো নাম নিইনি। सर मैंने कहा था कि जिसको जात का पता नहीं वो गन्ना की बात करता है। मैंने नाम किसी का नहीं लिया था। সত্যি কথা বলতে কি, অনুরাগ ঠাকুরের মন্তব্য কিন্তু ঠিকই ছিল, কারণ তিনি কারো নাম নেননি। তাহলে কংগ্রেসের লোকেরা এত উত্তেজিত হলোই বা কেন? আর রাহুল গান্ধী কেন বললেন যে তাকে অপমান করা হয়েছে? जितना मेरा आप लोग इंसल्ट करना चाहते हैं आप खुशी से करिए। जाति जनगणना को हम यहाँ पास करके दिखाएंगे। अरे तो अपनी जाति भी लिखनी पड़ेगी उसमें। এরপর আমি কংগ্রেসের লোকেদের প্রশ্ন করেছিলাম যে অনুরাগ ঠাকুর তো কোনো কারো নামই নেননি, তাহলে আপনারা এত উত্তেজিত কেন হলেন? তখন একজন কংগ্রেসই আমাকে বললেন যে আচ্ছা, আমাদের যেন জানা নেই যে কোন মানুষটা তার নিজের জাতি জানে না। তারপর এই কথা আরো বড় ইস্যু হয়ে যায়। অখিলেশ যাদব রেগে যান, রেগে একদম নিজের চুল ছিঁড়তে থাকেন, এমন করেন। কি বলেছিলেন সেটা আগে শুনুন। इनसे ये पूछना चाहता हूं, आपने जाति कैसे पूछ ली ये बताइए बस। आप जाति कैसे पूछ सकते हैं? आप बताएं जाति कैसे पूछ सकते हैं? आप पूछ के दिखाओ जाति को। অখিলেশজির এই প্রশ্নের উত্তর সহজভাবে দিতে হলে বলতে হয়, অখিলেশজি আপনার নাম কি? এইভাবে জিজ্ঞাসা করে জাতি। কিন্তু একটু কঠিনভাবে যদি বলা হয় তাহলে বলতে হয় ঠিক এইভাবে। छोड़ो अपना कैमरा कहीं और ले जाओ, चलो हैं? आप लॉ एंड ऑर्डर की बात कर रहे हैं, लेकिन तुम पिछड़े हो कि क्या? नाम क्या तुम्हारा? नहीं नाम बताओ, इनका क्या है? नाम बताओ। हाँ मिश्रा जी, अरे मिश्रा जी कुछ तो शर्म करो, अरे कुछ शर्म करो यार। অথবা এইভাবেই দেওয়া যেতে পারে আপনার প্রশ্নের উত্তর। मीडिया के आप, नाम क्या आपका? आप शिव प्रसाद जी हैं। आपके मालिक का क्या नाम है? आपके मालिक का क्या नाम है? क्या नाम है? नाम बताओ, नाम बताओ। ओए मारो मत यार, मारो मत उसको। রাহুল গান্ধী তিনি তো সাংবাদিক ভাইটাকে জাতি জিজ্ঞাসা করে একদম মারই খাইয়ে দিলেন। এবার চলেন আরো কিছু জিনিস দেখাই। राहुल गांधी ने एक रिपोर्टर से ये पूछ लिया कि तुम्हारी जात क्या है और तुम्हारे मालिक की जात क्या है। ये सवाल बिल्कुल सटीक निशाने पर लगा है, पर इस सवाल से मीडिया के जो बड़े बड़े मठाधीश हैं वो बड़े उत्तेजित, आक्रोशित और विचलित नजर आ रहे हैं। সুপ্রিয়া জি, কংগ্রেসীরা কি এখন রাহুল গান্ধী জাতি বলতে পারবে, নাকি এখনো শুধু উত্তেজিত, ক্রুদ্ধ এবং বিচলিতই দেখাবে? তাহলে এবারও তীরটা কিন্তু সঠিক জায়গায় লেগেছে বলে মনে। এরপর প্রিয়াঙ্কা গান্ধী এই বিষয়ে উত্তেজিত হয়ে টুইট করেন। তিনি লেখেন, রাহুল গান্ধী জাতি নিয়ে প্রশ্ন করা দেশের 80% জনগণকে গালি দেওয়া। আরে ভাই, এটা আবার কোন ধরনের ক্যালকুলেশন? 80% জনগণ আপনাদেরকে ভোট দেয় না, কিন্তু আপনাদের কিছু প্রশ্ন করা হলে, আপনাদের জাতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সেটা গালি দেওয়া হয়ে যায় কিভাবে? দেশের জনগণ এই টুইট দেখার পরে নিশ্চয়ই তারা বলছে, আমাদেরকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করো না ভাই, আমাদের জাতি আমাদের জানা আছে। এখন এই পুরো বিতর্কের উপর অশোক কুমার পান্ডে লিখেছেন, জাত না পুছো সাধু কি পুছ লিজিয়ে জ্ঞান। অর্থাৎ সাধুর জাতি জিজ্ঞাসা না করে তার জ্ঞান জিজ্ঞাসা করো। ওয়াও, কবিরজির পুরো দোহাটাই চিপকে দিয়েছেন এখানে। এরপর আমি মোটিভেট হয়ে উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে রাহুলজির জ্ঞান জিজ্ঞাসা করে আসা উচিত। তখন কিন্তু আবার অশোকবাবু আমাকে ডেকে বললেন, আরে দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও। আমাকে থামিয়ে দিয়ে উনি আমার কানে কানে বললেন, আচ্ছা শোনো, যাচ্ছ যখন তখন জ্ঞান টান ছাড়ো, রাহুল বাবার জ্ঞান, ওনার জাতিটাই কি সেটাই কিন্তু জিজ্ঞেস করে এসো। রাহুল গান্ধী একবার মন্দিরে গেছিলেন। সেখানে পুরোহিত পূজা করার সময় রাহুলজিকে জিজ্ঞাসা করেন, তোমার গোত্র কি? রাহুল গান্ধী একবার এদিক দেখেন, একবার ওদিক দেখেন, তিনি নিজের গোত্র বলতে পারেননি। এই ব্যাপারে বিজেপির স্পোক্স পারসন সম্বিত পাত্রা তিনি খুব মজা নিয়েছিলেন। কি বলেছিলেন সেটা আপনাদের দেখাবো। এর কিছুদিন পর রাহুল গান্ধী পুষ্করে গিয়ে বলেন যে তার গোত্র দত্তাত্রেয় এবং তিনি কাশ্মীরি ব্রাহ্মণ। এরপর কংগ্রেস রাহুল গান্ধীর একটা ছবি প্রকাশ করে প্রিয়াঙ্কা গান্ধী বাড্ডার বিয়ের সময়, যেখানে রাহুল গান্ধীকে দেখা যায় পৈতে বা জেনে উপরে আছেন। তবে সেটা কিরকম জানেন? কোটের উপরে। 2018 সালে পুষ্করে দত্তাত্রেয় গোত্র বলা রাহুল 2022 সালে মধ্যপ্রদেশে প্রথম যখন ভারত জোড়ো যাত্রা, সেই সময় তার গোত্র বলেন কাশ্যপ গোত্র। এটাও হতে পারে ভাই। ভাই সাহেব, পুষ্করে দত্তাত্রেয় গোত্র, উজ্জয়নে কাশ্যপ গোত্র হতেই পারে, কারণ রাহুল গান্ধী যা চায় তা তিনি হতেই পারে। অন পাবলিক ডিমান্ড চলুন আমরা রাহুল গান্ধীর জাতি এবং গোত্র রেকর্ড করি। রাহুল গান্ধীর পিতার নাম
রাজীব গান্ধী। রাহুল গান্ধীর মায়ের নাম সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীর ঠাকুরমা মানে পিতামহীর নাম ইন্দিরা গান্ধী। রাহুল গান্ধীর ঠাকুরদা মানে পিতামহের নাম ফিরোজ ঘ্যান্ডি, গান্ধী নয় কিন্তু, ঘ্যান্ডি। ফিরোজ ঘ্যান্ডির পিতার নাম জাহাঙ্গীর ঘ্যান্ডি এবং দাদার নাম ফরদিউন ঘ্যান্ডি। রাজীব গান্ধীর দাদাও মানে মাতামহ ছিলেন জওহরলাল নেহেরু এবং তার পিতার নাম ছিল মতিলাল নেহেরু। তাহলে দুদিকের বর্ণনা সম্পূর্ণ হলো। এখন আসল খেলা দেখা যায়। জওহরলালের মেয়ে ইন্দিরা বিয়ে করেন ফিরোজ ঘ্যান্ডিকে। ফিরোজ ঘ্যান্ডি ফার্সি ছিলেন, নেহেরু হিন্দু ছিলেন। বিয়ে করার পর তারা কিভাবে গান্ধী হলেন? নেহেরু ঘ্যান্ডি, তার থেকে গান্ধী কি করে হলেন? গান্ধীজি হয়তো স্বর্গের নেহেরুজিকে ডেকে বলছেন যে তোমরা এই দিনটা দেখার জন্যই আমাকে বাপু বাপু বলতে। এখন বিয়েতে ফিরোজ পার্সি, ইন্দিরা হিন্দু। ইন্দিরাকে জিজ্ঞেস করা হলো ফিরোজ ধর্ম পরিবর্তন করবেন এবং হিন্দু হবেন কি? ইন্দিরা উত্তর দিয়েছিলেন সার্টেনলি নট। আজও প্রয়াগরাজে অর্থাৎ তখনকার এলাহাবাদে ফিরোজ ঘ্যান্ডি বা গান্ধী যাই বলেন না কেন তার কবর রয়েছে। তবুও অনেক ইতিহাসবিদ মনে করেন যে ফিরোজ ধর্ম পরিবর্তন করেছিলেন। তবে তিনি যদি ধর্ম পরিবর্তন করেও থাকেন তাহলে বিশেষজ্ঞরা বলেন যে ধর্ম পরিবর্তিত ব্যক্তি হিন্দু তো অবশ্যই হতে পারেন, কিন্তু তাকে গোত্র কি করে দেওয়া হবে? বংশ বা গোত্র এটা তো দেওয়া হয় না। তাহলে রাহুল গান্ধী দত্তাত্রেয় কৌল ব্রাহ্মণ হলেন কিভাবে? ফিরোজ পার্সি এবং ইন্দিরা হিন্দু। এদের দুই সন্তান হলো সঞ্জয় এবং রাজীব। পার্সি পিতার সন্তান পার্সি হওয়া উচিত, কারণ পার্সিরা প্যাটার্নাল লাইনেজ সেটাকে অনুসরণ করে এবং হিন্দুরাও তাই। এখন একজন পার্সি পিতার পুত্র রাজীব বিদেশে পড়াশোনা করতে চলে গেলেন। সেখানে তিনি একটি মেয়ের সাথে পরিচিত হলেন যার নাম ছিল অ্যান্টোনিও মাইনো, যাকে ভারতে এনে করা হলো সোনিয়া। সোনিয়া রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন এবং রাজীব পার্সি পিতার পুত্র ছিলেন। রাজীবের ধর্ম কি, তিনি কে ছিলেন তা জানা যায় না। তিনি কিন্তু পার্সি পিতার পুত্র ছিলেন এটা নিশ্চিত। এবং বিয়ের পর সোনিয়া তার ধর্ম বিশ্বাস পরিবর্তন করেননি। কমপক্ষে শশী থারুরের মতে সোনিয়া ধর্ম পরিবর্তন করেন। Of an election being won by a woman political leader of Italian origin and Roman Catholic faith, Sonia. তবে হ্যাঁ, পিএ সাংমা বলেছিলেন যে সোনিয়া এখন আর প্র্যাকটিসিং খ্রিস্টান নন এবং তিনি আর গির্জায় যান না। তবে এর থেকে কিন্তু সোনিয়া গান্ধী যে হিন্দু হয়ে গেছেন সেটা বলা যায় না। 2010 সালে আদালতে একটা পিআইএল দাখিল করা হয়। সোনিয়া এবং তার সন্তানদের ধর্ম জিজ্ঞাসা করে। আদালত বলেছিল এ কথার কিচ্ছু জানানো যাবে না, যা করবার করো। এখন পার্সি পিতার পুত্র রাজীব এবং খ্রিস্টান সোনিয়ার বিয়ে হয় এবং তাদের দুই সন্তান হয় প্রিয়াঙ্কা এবং রাহুল। প্রিয়াঙ্কার বিয়ে হয় রবার্ট বাড্রার সাথে। তবে তাদের সন্তানের নাম রাখা হয় রেহান রাজীব গান্ধী। কিভাবে? এখন রবার্ট বাড্রার ধর্ম কি তা তার উইকিপিডিয়া পৃষ্ঠা বা যে কোনো জায়গায় কোথাও খুঁজে পাওয়া যায় না। সোনিয়া গান্ধীর ধর্ম কি তা কেউ জানে না। রাজীব গান্ধী কোন ধর্ম ছিলেন সেটাও কেউ জানে না। তবে রাহুল গান্ধী দত্তাত্রেয় কৌল ব্রাহ্মণ। কিভাবে হলো ভাই? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তাই আমার একটা গল্প মনে পড়লো। গল্পটা এরকম, একবার এক জঙ্গলে একটা হাতি ছিল, একটা জিরাফ ছিল, একটা পেঙ্গুইনও ছিল, একটা সিংহ তাও ছিল, গাধা তো অবশ্যই ছিল। এরা সবাই একসঙ্গে থাকতো। তারপর এলো এক নতুন প্রাণী। কথাটা জাতিগত জনগণনা দিয়ে শুরু হয়েছিল, জাতিতে পৌঁছেছে এবং আবার জাতিগত জনগণনায় ফিরে এসেছে। अर्जुन को सिर्फ मच्छी की आंख दिख रही थी, उसी प्रकार मुझे सिर्फ मच्छी की आंख दिख रही है। जाति जनगणना हम करा के दिखाएंगे। खत्म। কিন্তু এই জাতিগত জনগণনা দিয়ে কি হবে? না এটা জানতে পারবো যে কোন জাতির লোক কতগুলো আছে, এ জাতির লোক এতগুলো আছে, ও জাতির লোক এতগুলো আছে। তারপর ছোট দোকানে চুল কাটানোর নাপিত লুক্সের মতো বড় সেলুন বা হাবিবের মতো বড় সেলুন খুলতে পারবে রাতারাতি? অথবা কোনো সাধারণ মোচি অ্যাডিডাসের মালিক হয়ে যেতে পারবে এক রাতে? কি হবে ভাই? বাস্তবিকভাবে হিন্দু বিভাজন ছাড়া আর কিচ্ছু হবে না। এবং রাহুল গান্ধী খ্রিস্টান, পার্সি, দত্তাত্রেয় কৌল ব্রাহ্মণ এই প্রশ্নের জবাবটা জেনেও দেশের জন্য কোনো লাভ নেই। না জাতি দিয়ে রাস্তা হবে, না বিদ্যুৎ হবে, না জল হবে, না খাবারের জোগাড় হবে। তবে তারপরেও আমরা এই বিষয় নিয়ে বিতর্ক করতেই থাকবো, কারণ আমাদের বিরোধী নেতা লিডার অফ অপোজিশন তার ইচ্ছা এমনই, তাই আমরা করছি। এবার দেখে নেব কংগ্রেসের জাতিগত জনগণনার উপরে বছরব্যাপী অবস্থান কি ছিল। 2011 সালে কাস্ট সেন্সাস বা জাতি গণনা হয়েছিল, যা বলা হয় সেন্সাস হয়েছিল। তবে কাস্ট সেন্সাসের তথ্য কংগ্রেস সরকার কিন্তু প্রকাশ করেনি। কেন বলুন তো, কেন জানাননি? এই প্রশ্নটার উত্তর আমরা খাড়গে সাহেবের কাছ থেকে শুনে নিই। We are working on that. We worked. ওয়ার্কিং? ইউ আর ওয়ার্কিং? এখনো ওয়ার্কিং করে আর করবেন আপনি? তাই জবরদস্তি যখন তাকে জিজ্ঞাসা করা সত্যিই কেন প্রকাশ করা হয়নি, তখন খাড়গে সাহেব আরও কিছু গূঢ় তথ্য আমাদের সামনে তুলে ধরেন। A lot of money is spent on that.
The intention is that to release it. We did not, because of elections came that was. বাহ, তার মানে নির্বাচন এসে গেছিল তাই প্রকাশ করা হয়নি, হয়তো নির্বাচনে এর এফেক্ট পড়তে পারে, কিন্তু পরে অর্থাৎ এই যে এখনকার সময় 2023-এ এসে নির্বাচনের ঠিক আগে এই সময়টা বেছে নিল এবং বিজেপিকে ওরা বলতে শুরু করলো যে এবার নির্বাচন এসে গেছে, এবার তোমরা প্রকাশ করো। এবার চলুন 2011 সাল থেকে একটু পিছিয়ে যাই, নেহেরু সাহেবের সময়। নেহেরু সাহেবের সামনে প্রশ্ন উঠেছিল যে দলিতদের সংরক্ষণ দিতে হবে। নেহেরু সরাসরি বলেছিলেন, হ্যাঁ আমি মানি যে দলিতদের আমাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, তবে তারপরেও আমি বলবো যে কোনো ধরনের সংরক্ষণ নির্দিষ্ট পরিষেবায় একেবারেই দেওয়া উচিত নয়। নেহেরু সাহেব কথা বলার পিছনে কারণও দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন এতে আনস্কিল্ড এবং সেকেন্ড ক্লাস দেশ তৈরি হবে, তাই আমি এটাকে উৎসাহিত করব না। আমাকে আমার দেশকে ফার্স্ট ক্লাস করতে হবে, তাই কোনো সেকেন্ড ক্লাস জিনিসকে উৎসাহিত করা উচিতই নয়। নেহেরু সাহেব, আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, যা বলার ছিল তাই বলতে পারতেন, ঠিক আছে বলেছেন তাই। রাজীব গান্ধীর সময় মন্ডল কমিশনকে নিয়েও প্রশ্ন উঠেছিল। রাজীব গান্ধী মন্ডল কমিশনকে সরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এটা ক্যান অফ ওয়ার্মস। ক্যান অফ ওয়ার্মস? মন্ডল কমিশনের প্রতিবেদন খোলার সাথে সাথে এর ভিতর থেকে ওয়ার্মস বেরিয়ে যাবে, একথা কিন্তু রাজীব গান্ধী বলেছিলেন, আমি বলছি না। এখন মজা থেকে দূরে সরে গিয়ে আমার একটা গুরুতর প্রশ্ন রাহুল গান্ধীর প্রতি রয়েছে। রাহুল সাহেব, আপনার পিতা, আপনার বাবা ওবিসিকে ওয়ার্মস বলেছেন। আমার দ্বিতীয় প্রশ্ন, রাহুল গান্ধী আপনি কতটা ঠিক? আপনি ঠিক, আপনার বাবা ঠিক, না আপনার ঠাকমা ঠিক ছিলেন? আর আপনি যদি ঠিক বা সঠিক হন তাহলে চলুন আপনাকে রাজীব গান্ধী ফাউন্ডেশনের ওয়েবসাইটে নিয়ে যাই। এই সংস্থার বোর্ড মেম্বারদের আমরা দেখি। প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আপনার মা সোনিয়া গান্ধী। ও, ইনি তো শিডিউল টাইপ, শিডিউল টাইপ সময় থেকে এসেছেন না, তাই না? তারপরে 2 নম্বরে যাকে রেখেছেন তিনি হচ্ছেন মনমোহন সিং, শিখ সম্প্রদায়, আপার কাস্ট তো নয়, ইনি তো আদার ব্যাকওয়ার্ড কাস্ট থেকে আসেন। তারপরে রেখেছেন পি চিদম্বরমকে। অ্যাকচুয়ালি পি চিদম্বরম বোধ হয় যাদব, তবে ওনার যাদবের স্পেলিং সি দিয়ে শুরু হয়, চিদম্বরমের সি। এরপর সৌমেন্দু, উনি কিন্তু ব্রাহ্মণ নন, উনি তো আদিবাসী সাঁওতাল। অশোক গাঙ্গুলি, ইনিও বাঙালি ব্রাহ্মণ নন, ইনি হচ্ছেন আদিবাসী মুন্ডা কমিউনিটি থেকে। আর মন্টেক আলুওয়ালিয়া, ইনি তো জাটই নয়, ইনি তো আদিবাসী। আর রাহুল গান্ধী, উনি তো গে উইথ স্পেশাল নিড। আর প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা, উনি তো দলিত। আর বিজয় মহাজন, তিনিও আপার কাস্টের নন, কিন্তু তিনি ওই যে কি বলে এলজিবিটি না কি এবিসিডি কমিউনিটি, তার থেকে হলে হতে পারেন। এরপরে আমরা রাজীব গান্ধী ট্রাস্টের ওয়েবসাইটে গেছিলাম। আরে ভাই, এত বেশি দলিত আমি আমার জীবনে কখনো একসাথে দেখিনি। এরপরেও এই মানুষগুলো হালুয়ার উপরে প্রশ্ন উঠাচ্ছে। রাহুল গান্ধী জাতি জিজ্ঞাসা করায় কিছু লোকের প্রচন্ড সমস্যা হয়ে গেছে। অর্ধেক লোক তো মুখ সামলে কথা বল, বাপ হয় আমাদের, এমন একটা মোডে চলে আসছে। আর অর্ধেক লোক আমাদের বাপের জাতি কি করে জিজ্ঞাসা করলো, আমাদের বাপের জাতি কি করে জিজ্ঞাসা করলো, এমন একটা মোডে চলে আসছে। আরে ভাই, জাতি জনগণনা যখন করাবে তখন কি জিজ্ঞাসা করবে বলো? কি জিজ্ঞাসা করবে? এমন করবে কি, বলো বলো তুমি কতগুলো আনারস খেতে পারো? ও আচ্ছা, 5টা খেয়ে নাও, তাহলে তুমি ব্রাহ্মণ। আচ্ছা তুমি বলো তো তুমি কতগুলো আনারস খেতে পারো? আমি 7টা খেতে পারি। আচ্ছা 7টা পারো, তাহলে তো তুমি জাট। আর তুমি বলো তুমি কতগুলো খেতে পারো? আরে সরকার, আমি তো বেশি খেতে পারি না, আমি খুব অল্পই পারি। আচ্ছা তুমি তাহলে হয়ে গেলে কুর্মী। এইভাবে জাতি জনগণনা হবে? তা নিশ্চয় নয়। সেখানে তোমাকে তোমার জাতিটা নিশ্চয়ই বলতে হবে। তাহলে রাহুলের বেলায় তো আরো বড় সমস্যা রয়েছে। শুধুমাত্র জাতি জিজ্ঞাসা করেই ক্ষান্ত হওয়া যাবে না, উনি যেটাই বলবেন তাই নিয়ে আবার জিজ্ঞাসা করতে হবে। কিভাবে? প্রুফ দাও, প্রমাণ করো। এ পর্যন্ত তুমি কি করে এলে? তবে চলো, জাতি জিজ্ঞাসা করলে অনেক লোক নারাজ হচ্ছে, তাই আমি আগে আর কোনো জাতি নিয়ে কোনো প্রশ্ন করব না, জাতি নিয়ে বলবো না। কবিরজি যে বলেছিলেন জাত না পুছো সাধু কি পুছ লিজিয়ে জ্ঞান, তো প্রথম কথা হচ্ছে এখানে সাধু কে? রাহুল বাবা, ইনি সাধু যিনি বারবার ব্যাংককে যেতে থাকেন? তারপরেও চলো মেনে নিচ্ছি, তাই তার জ্ঞান জিজ্ঞাসা করেই আসি। তা হ্যাঁ রাহুল বাবা, চক্রভুজ এর অপোজিট, বিপরীত শব্দ কি? चक्रव्यूह का ऑपोजिट क्या होता है जानते हो आप चेयर को एड्रेस मैं बताता हूं सर। शिव की बारात होती है। शिव की बारात में कोई भी आ सकता है, किसी भी धर्म का कोई भी व्यक्ति आ सकता है। আচ্ছা, তোমার বরযাত্রী, তাতে তো যে কেউ আসতে পারে। আমার বরযাত্রী হিসাবেও যে কেউ আসতে পারে। সঙ্গী যে, তার বরযাত্রীতেও যে কেউ আসতে পারে। যে কোনো মানুষ যে কোনোভাবে যে কারো বরযাত্রী হতেই পারে। রাহুলজি, আপনি কি জানেন এরকম কথার জন্য লোকে কেমন কেমন প্রশ্ন করছে আপনাকে? कल वहां जाके वो कह रहे थे कि हम जो है हम शिव जी की बारात हैं और ये जो है चक्रव्यूह है। तो आप, मुझे तो लगता है कि उनका टेस्ट होना चाहिए, क्या को किसी ड्रग का कंजम्पशन करते हैं वो। তবে এরপরেও
আরও একটু জ্ঞান নেবো রাহুলজির থেকে। রাহুলজি, মসজিদের ভিতরে কারা কারা যেতে পারে বলুন তো? सर इस्लाम में कोई भी मस्जिद में आ सकता है। কই ভি, মানে যে কেউ, মহিলারাও, নন মুসলিমরাও? আরে ভাই, ব্যারেলবি মসজিদে দেওবন্দি, আহলে হাদিস এরাও যেতে পারে কি? বন্ধুরা, আমার মনে হয় আমি এত জ্ঞান আর নিতে পারবো না, তবুও ধার্মিক এবং মার্মিক জ্ঞান আর একটা আমি একটু নেব ওনার থেকে। আচ্ছা রাহুলজি, আপনি এটা বলেন তো, রামের উপরে আস্থা আনতে গেলে কি করতে হবে? क्या आप पुण्य जन्म में बिलीव करते हो? कहता है मैं तो नहीं करता। तो फिर मैंने कहा अगर आप पुण्य जन्म में बिलीव नहीं करते हो तो फिर आप राम में कैसे बिलीव कर सकते हो? আচ্ছা, তার মানে যে মুসলমান পুনর্জন্ম বিশ্বাস করে না তারা তো রামে বিশ্বাস করে না, তারা তো শিবজির বারাতেও আসতে পারবে না। কিন্তু এই যে কিছু সময় আগেও যে আপনি বললেন শিবজির বারাতে সবাই আসতে পারে, তার মানে কি আপনি মিথ্যে বলছিলেন? शिव की बारात में कोई भी आ सकता है। বন্ধুরা, রাহুল গান্ধীর জাতি সরাসরি জিজ্ঞেস না করলেও এটা পরিষ্কার যে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে ইন্ডিকেট করে প্রশ্নটা করেছিলেন। তাই নিয়ে সংসদের ভিতরে বাইরে একটা আলোচনা ঢেউ চলছে। কিন্তু যদি সরাসরি জিজ্ঞাসা করা হয়েও থাকে, এর মধ্যে কতটা দোষের আছে? রাহুল গান্ধী নিজে জিজ্ঞাসা করতে পারেন সাংবাদিককে, অখিলেশ যাদব তিনি জিজ্ঞাসা করতে পারেন, এবং সব থেকে বড় কথা তাদের বড় ডিমান্ড, তারা দাবি করছেন যে তারা জাতিগত যে সেন্সাস, জনগণনা, সেটা তারা করেই ছাড়বেন। এবং সেক্ষেত্রে আজকে আমাকেও যদি এসে বলে ভাই আপনার জাতি কি, তাছাড়া আমার জাতিটা ওরা কি করে সেন্সাসে লিখবে? তা প্রত্যেকটা মানুষের জাতি তো তখন বলতেই হবে, এটা তো ওদের দাবি। তাই নিয়ে এত হাঙ্গামা ওরা অন্তত করতে পারে না। যারা বিপক্ষে রয়েছে তারা বলতে পারে, যারা বলছে যে জাতি জনগণনা করবে তারা এই বিষয়ে কি করে প্রশ্ন তুলছে রাহুল গান্ধী জাতি জিজ্ঞাসা করার পরে? এটা বোধগম্য হয় না। সেখানে বলছে যে বাপের প্রসঙ্গ চলে এসছে, মাকে গালি দিচ্ছে। তাহলে তুমি 140 কোটি মানুষের মা তুলে বাপ তুলে বলতে পারো, সেটার বেলায় সমস্যা হবে না। কিন্তু রাহুল গান্ধী এমন স্পেশাল ক্যারেক্টার যে তার জাতি তুললে পরেই কংগ্রেসের একদম আগুন লেগে গেছে, লঙ্কা লেগে গেছে। কি আর বলার আছে? আপনাদের যেটা মনে হয় পক্ষে বিপক্ষে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমি ভুল হলে আমাকে কারেক্ট করবেন, এই আশা নিয়ে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি।